22শে শ্রাবণ সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমাটা কি আপনি দেখেছেন? আপনার সিনেমার পোকা হতে হবে না, মোটামুটি যদি সিনেমা দেখেন তাহলেই এই বিখ্যাত সিনেমাটি আপনার দেখার কথা। সেইখানটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিপে একটা বিখ্যাত ডায়লগ রয়েছে, যেখানে তিনি বলছেন, জীবনে ভাত ডাল ও বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা দেখার পর আমার আসলে ওই 22শে শ্রাবণে প্রসেনজিতের সেই ডায়লগটার কথা মনে পড়ে গেল। কেন মনে পড়ে গেল? আমার মনে হচ্ছে এই যে মিরপুরের উইকেটে আমরা খেলি, এই যে মোটামুটি ওয়ানডের সঙ্গে বেমানান উইকেটে আমরা খেলি, আমরা যে মিরপুরের ধান খেতে উইকেটে খেলি, কিন্তু ওইখানে খেলে যে আমরা জয়টা পাই, ওইটা হচ্ছে গিয়ে আমাদের নেসেসিটি, ওইটা হচ্ছে গিয়ে আমাদের ভাত ডাল, ওইটা হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজনীয়তা নিত্যদিনের। আর যদি আপনি হিসাব করেন যে মহাদেশীয় টুর্নামেন্ট কিংবা বৈশ্বিক টুর্নামেন্ট, ধরেন আপনি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো আসর, ওইগুলো বোধহয় বাংলাদেশের জন্য লাক্সারি, বিলাসিতা, বিরিয়ানি, ওগুলোর কথা সম্ভবত আমরা ভাবি না বা ভাবতে পারি না। অথবা ভাত ডালের জোগান নিত্যদিন করতে করতে, ওই যে একটু জয়ের খোঁজ করতে করতে আমাদের এমন অবস্থা হয় যে বিশ্ব আসরে গিয়ে আমরা বিরিয়ানির স্বাদ চেখে দেখব, ওই রকম ভাবনাটাই বোধহয় আমরা ভাবতে পারি না। দেখুন, আমার কথাটা আপনাদের ক্লিয়ারলি বোঝার কথা। মিরপুরের উইকেট নিয়ে তো বরাবরই অনেক কথাবার্তা হয়, এইবারেরটা ছিল একটু প্রেক্ষাপট ভিন্ন অনেকগুলো কারণে। নাম্বার 1, মিরপুরের উইকেটের রং বদলেছে। দীর্ঘদিন ধরে যেই মিরপুরের উইকেটটা ব্রাউনিশ ছিল, বাদামি ছিল, সেই উইকেটটা কালো রঙের হয়ে গিয়েছে। সেইটাতে অনেকের বিস্ময় থাকলেও আসলে মিরপুরের উইকেট শুরুর দিকে এরকম কালো মাটিরই ছিল। যাই হোক, তারপরে এই পরিবর্তনটা হয়েছে। নাম্বার 2, মিরপুরের উইকেটের কুখ্যাত যে কিউরেটর গামিনী ডি সিলভা, তিনি আর নেই। এই জায়গাটাতে টনি হেমিং, যিনি বিশ্ববিখ্যাত কিউরেটর, তিনি আমাদের এই উইকেট দেখভালের এখন দায়িত্বটা রয়েছেন, ফলে তিনি এসেছেন। এই জায়গাটাতে আরো একটা পরিবর্তন। ধরেন নাম্বার 3 যদি আমি বলি, নাজমুল হাসান পাপন ভাইয়ের জায়গায় আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন। হ্যাঁ, মাঝখান দিয়ে ফারুক আহমেদ ভাইও প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ওইটাকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি। কিসের কারণে? ওয়ানডে ম্যাচের হিসাব যদি আপনি ধরেন, তাহলে বাংলাদেশ এই মিরপুরে ওয়ানডে কিন্তু খেললাম আমরা 2 বছর পর। সেই যে 2023 সালে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা আমরা খেলেছিলাম সেপ্টেম্বর মাসে, তারপরে গিয়ে 2023-এর সেপ্টেম্বরের পর এই 2025-এর অক্টোবর মাসে এসে মিরপুরে আবার আমরা একটা ওয়ানডে সিরিজ খেলছি। ফলে ওই সিরিজটার ওই সময় পর্যন্ত তো ক্রিকেট বোর্ডে পাবন বেরিয়েছিলেন, সেই কারণে আমি এটা বলছি। এখন 3টা চেঞ্জের কথা বলছি। মিরপুরের উইকেটের রং বাদামি থেকে কালো হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, কিউরেটর গামিনী ডি সিলভার জায়গায় টনি হেমিংস দায়িত্বে রয়েছেন, এবং নাম্বার 3, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাইয়ের জায়গায় আমিনুল ইসলাম বুলবুল ভাই দায়িত্বটা রয়েছেন। চেঞ্জ কি কিছু হলো? মিরপুরের ধান ক্ষেত কি আসলে অন্য কোনো কিছু আমাদেরকে উপহার দিতে পারলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রথম ওয়ানডে ম্যাচটায়? আমরাই কি বা অন্য কিছু হলে কি হতো, ভালো হতো, বা আমরা ভবিষ্যতের কথা ভেবে আমরা এখানে স্পোর্টিং উইকেটে খেলি, ওইরকম ভাবনাটাও কি আসলে আমরা ভাবতে পেরেছি? দেখুন, মিরপুরের এই কালো উইকেটে ফেরত আসার পরেও এটা স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে ব্যাটসম্যানদের জন্য এখানে স্ট্রাগল করতে হবে। প্রথমত, টনি হেমিংস তিনি কোনো জাদুকর নন যে উইকেটের ক্যারেক্টার রাতারাতি তিনি পাল্টে ফেলবেন। মাত্র কয়েক মাস হচ্ছে কি তিনি দায়িত্বটা পেয়েছেন, এবং এই কুখ্যাত গামিনী ডি সিলভার কাছ থেকে দায়িত্বটা তিনি নিয়েছেন। ফলে এই উইকেটের ক্যারেক্টার চেঞ্জ করাটা এত সহজ ব্যাপার নয়। আমরা একটা বিগ অপরচুনিটি সত্যিকার অর্থে মিস করেছি, যে 2020-21-এর দিকে যখন করোনা হয়েছিল, একটা দীর্ঘ সময় খেলাটা বন্ধ ছিল, ওই সময়টাতে যদি এই পুরা কি বলছিল উইকেট খুঁড়ে টুরে নতুন করে তৈরি করা যেত, তাহলে একটা ব্যাপার ছিল। নইলে মিরপুরে এত খেলা হয়, আর এই উইকেটটা একেবারে খুঁড়ে নতুন করে তৈরি করা ছাড়া একে স্পোর্টিং উইকেট বানানোটা কঠিন বলেই আমার কাছে আসলে মনে হয়। তারপরে টনি হেমিংস যখন দায়িত্বে আছেন, তখন এক ধরনের একটা প্রত্যাশার জায়গাটা ছিল। সেই প্রত্যাশা, মানে আমি স্পোর্টিং উইকেটের প্রত্যাশার কথা বলছি, বাংলাদেশের জয়ের প্রত্যাশাটা এক পাশে সরিয়ে রাখুন, স্পোর্টিং উইকেট মিরপুরে হবে, সেই প্রত্যাশার জায়গা কি পূরণ হয়েছে? হয়নি তো। ওয়েস্ট ইন্ডিজের এইখানটাতে তারা যখন প্রথমে বাংলাদেশ ব্যাটিং করে 207 রান করলো, ভাই জয়ের জন্য সেইটাই যথেষ্ট মনে হয়েছিল। সেইটাও তাদের ওপেনিং পার্টনারশিপে ক্যারিবিয়ানরা যতই 51 রান তুলে ফেলুক না কেন, ওই 207 রান তারা করে তারা জিততে পারবে না। আপনি দেখেন, এই উইকেটে আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেন, তিনি তার
প্রথম যে 7টা ওভারের যে স্পেলটা করেছেন সেইখানে 25 রান দিয়ে 5 উইকেট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম 5 উইকেটের 5টাই তিনি তুলে নিয়েছেন এবং এটা হচ্ছে গিয়ে ওই জেফ্রি ভ্যান্ডার্সের পর হচ্ছে গিয়ে দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে প্রতিপক্ষের প্রথম 5 উইকেটের 5টাই ঋষাদ তুলে নিয়েছেন। ঋষাদ যে আবার লাস্ট উইকেটটাও তিনি তুলে নিয়েছেন, তাতে তার 6 উইকেট হয়ে গিয়েছে 35 রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে ভালো বোলিং ফিগারের লিস্টে ঋষাদের নামটা এখন 3 নম্বরে রয়েছে। সবচেয়ে উপরে এখনো মাশরাফি বিন মুর্তজা, যিনি কেনিয়ার পক্ষে 26 রানে 6 উইকেট নিয়েছিলেন 2006 সালে। তারপরে ওইখানটাতে হচ্ছে গিয়ে রুবেল হোসেনেরও 26 রানে 6 উইকেট, কিন্তু তিনি 5.5 ওভার বোলিং করে সেটা নিয়েছিলেন, তিনি 2 নম্বরে। তারপরে রয়েছেন আমাদের এই ঋষাদের এই বোলিং ফিগার 43 রানে 6 উইকেট। মুস্তাফিজুর রহমান রয়েছে ভারতের বিপক্ষে, এরপরে মুস্তাফিজ রয়েছেন। ফলে ঋষাদের ক্যারিয়ার সেরা বোলিং বুঝতেই পারছেন। ওয়ানডে ফরম্যাটে প্রথম 5 আর সেটাকে 6 মানে 6 পারে নিয়ে গিয়েছেন, যে 6 উইকেট তিনি নিয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে তৃতীয় সেরা বোলিং তিনি করেছেন। কিন্তু সেইখানটাতে উইকেটের তো ব্যাপক সহায়তা ছিল, বল তো সেইখানে সাপের মতো ছোবল মেরেছে, যেইভাবে বল টার্ন করেছে সেইটা আসলে অবিশ্বাস্য এবং এত কুইক টার্ন যে ব্যাটসম্যানদের পক্ষে সেটি অ্যাডজাস্ট করা সম্ভব হয়নি, ওইটা আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র ঋষাদ যে সফল হয়েছেন তা না, আমাদের অন্যান্য স্পিনারদের ক্ষেত্রে যদি ধরেন যে মেহেদী হাসান মিরাজ, তিনি যে খুব ভালো ফর্মে রয়েছেন তা না, কিন্তু 10 ওভার বোলিং করে তিনি মাত্র 16টা রান দিয়েছেন তিনি, এবং ওই জায়গাটাতে একটা উইকেট পেল, মাত্র 16 রান দিয়েছেন তিনি 10 ওভার বোলিং করে। তানভীরও একটা গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন, যদিও 10 ওভারে তিনি 46 রান, রানটা একটু বেশি হয়তো দিয়ে দিয়েছেন। মুস্তাফিজুর রহমান, যাকে আসলে আপনি স্পিনার সেমি স্পিনারই ধরতে পারেন এই ধরনের উইকেটে, যেখানে বল গ্রিপ করে এবং উইকেটে এরকম টার্ন রয়েছে, সেই জায়গাটাতে মুস্তাফিজ কিরকম কার্যকর হন সেটা তো আমরা আসলে জানি, সেটা তো আমরা সবাই জানি। এবং মুস্তাফিজ এইখানটাতেও যে 5 ওভার বোলিং তাকে করতে হয়েছে, সেইখানটাতে 16 রান দিয়েও তিনি 2টা উইকেট নিয়েছেন। বাংলাদেশের আরেকজন যিনি পেসার তাসকিন আহমেদ, তিনি 2 ওভার মাত্র বোলিং করেছেন এবং তাতে 10 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। 2 ওভার বেশি বোলিং করানোর তাকে প্রয়োজন পড়েনি। ইনফ্যাক্ট সাইফ হাসান, যিনি অকেশনাল স্পিনার পার্ট টাইমার, তাকে দিয়েও 3 ওভার বোলিং করানো হয়েছে। ফলে বেসিক্যালি এখানে স্পিনার দিয়ে আমরা বোলিং করিয়েছি। মুস্তাফিজকেও আমি যেটা বললাম, হাফ স্পিনার না, সেমি স্পিনারই আপনি আসলে ধরতে পারেন। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের 2টা ম্যাচে যদি 11-এ স্পেশালি শুধুমাত্র একজন পেস বোলার থাকেন এবং সেটা মুস্তাফিজ, তাহলে আমি অবাক হব না। ওইখানটাতে আরো স্পিনার ইনক্লুড করলেও আমি আসলে অবাক হব না। এখন প্রশ্নের যে জায়গা, এই জয়টা বাংলাদেশের জন্য কতটা নেসেসিটি, কতটা প্রয়োজনীয়, কতটা আমাদের জন্য ভাত ডাল, অবশ্যই বাংলাদেশের জন্য প্রয়োজনীয়। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ভয়াবহ অবস্থা যাচ্ছে, তাই অবস্থার ভেতর দিয়ে আমরা আসলে যাচ্ছি। সর্বশেষ 12টা ম্যাচের মধ্যে আমরা 11টাতে হেরেছি, আমরা 4টা টানা সিরিজ আমরা হেরেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যাচ্ছে তাই ভাবে 2টা ম্যাচে হেরেছি। ফলে আমাদের এই ওয়ানডে ফরম্যাটের উপরে বিশ্বাসটাই সমর্থকদের উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এবং সমর্থকরা এই ম্যাচটা বা এই সিরিজটা, ওয়ানডে সিরিজ বর্জনের ডাক পর্যন্ত দিয়েছিলেন। থ্যাঙ্কসফুলি সমর্থকদের প্রতি যে তারা এই বিভ্রান্তির মধ্যে পড়েননি, যে দর্শকরা দলে দলে স্টেডিয়ামে এসেছেন এবং আজকে জয়ের পর আমি আশা করব পরের 2টা ম্যাচেও তারা আরো বেশি সংখ্যায় আসলে আসবেন। বাংলাদেশ ক্রিকেটের প্রতি রাগ ক্ষোভ অভিমান থাকতে পারে, কিন্তু তাই বলে বাংলাদেশ ক্রিকেটকে আমরা ছেড়ে দিব এটা আসলে হয় না, এটা আসলে হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট আমাদের আবেগের জায়গা এবং সমর্থকদের আবেগটাকে আমরা সর্বোচ্চ সম্মান করি। বাংলাদেশ ক্রিকেটের জান সাকিব আল হাসান তো বলা হয়, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জান আসলে আমাদের সমর্থকরা, আমাদের একেবারে আত্মা। সো তারা আমাদের ক্রিকেটটাকে ছেড়ে চলে যাবেন, এটা আমি ম্যাচের আগেও ভাবি নাই এবং ম্যাচে দর্শকরা সেটা মানে প্রমাণ করেছেন যে না, ক্রিকেটটাকে তারা আসলে কতটা ভালোবাসেন। কিন্তু সবাইকে আসলে সন্তুষ্ট হতে পেরেছেন। আমরা জিতেছি বটে, আমাদের জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের জন্য 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য জয় গুরুত্বপূর্ণ, সবই ঠিক আছে। কিন্তু আমরা সব সময় শুধুমাত্র এই মুহূর্তের কথাটাই ভাবি, আমরা সবসময় শুধু এই নেসেসিটির কথাটাই ভাবি, আমরা সবসময় শুধু এই ভাত ডালের কথাটাই ভাবি, যেই কারণে ওই বিরিয়ানির গন্ধ শুকেই আমরা হয়তো বা চলে আসি, বা ওই বিয়ে বাড়িটাতে পর্যন্ত আমরা যেতে পারি, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, এশিয়া কাপ পর্যন্ত, কিন্তু সেইখানটাতে বিরিয়ানি চেখে দেখার যে ব্যাপারটা সেটার আমাদের হয়ে ওঠে না। সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল তো 2021, সেই 2021 সালে আমরা ঘরের মাটিতে এই মিরপুরে স্মরণকালের সবচেয়ে আনপ্লেয়েবল উইকেট বানিয়েছিলাম, সবচেয়ে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানিয়েছিলাম। সেই তুলনায় অবশ্য এই ম্যাচের উইকেট ভালো ছিল। সো সেই উইকেট বানিয়ে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছি, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা 3-2 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছি। তারপরে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি এবং সেখানে আমাদের ভরাডুবি হয়েছে। কি ভরাডুবি? প্রথম ম্যাচে আমরা স্কটল্যান্ডের কাছে হেরে গেছি, কোনো মতে হাতছে বাচ্চা পরের
পরের রাউন্ডে গেলেও সেইখানে সবগুলো ম্যাচে, যে 5টা ম্যাচ আমরা খেলেছি, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সবার কাছে আমরা ম্যাচ হেরেছি। সো ওই ভরাডুবিটা আমাদেরকে কিন্তু শিক্ষা দেয়নি, আমরা আবারও সেই একই ট্র্যাপে, একই ফাঁদে আবারও পড়ে যাচ্ছি। এখন আমাদের জন্য টি-20-তে যেই ঘটনাটা ঘটেছিল, ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও কি সেই একই ঘটনা আমাদের জন্য অপেক্ষা করে আছে? আমাদের ঘরের মাটিতে সিরিজ রয়েছে, এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা খেলছি, আগামী মার্চে আমরা খেলবো পাকিস্তানের সঙ্গে, এপ্রিলে আমরা খেলবো নিউজিল্যান্ডের সঙ্গে, জুনে আমরা খেলবো অস্ট্রেলিয়ার সঙ্গে, তারপরে আবার কবে জানি ওই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে আমরা আবার ইন্ডিয়ার সঙ্গে খেলবো। তো এই যে 4-5টা সিরিজ আমাদের রয়েছে ঘরের মাটিতে, বিগ টিম, আমাদের তুলনায় অনেক বড় টিম, ওয়েস্ট ইন্ডিজই বরং আমাদের তুলনায় মানে সমপর্যায় দল, তাদের সঙ্গে যদি আমরা এরকম উইকেট বানিয়ে খেলি, সামনের এই সিরিজগুলো তো আমার মনে হয় এই উইকেট বানিয়ে আমরা খেলবো। আমরা শুধুমাত্র আমাদের এই ভাড্ডালের প্রয়োজনীয়তাটি মেটাবো, আমরা শুধু আমাদের এই নেসেসিটি মেটাবো, লাক্সারির দিকে আমরা আসলে আর যেতে পারবো না। দেন এগেইন সেই লাক্সারির দিকে যাওয়ার মতো অবস্থাতে কি বাংলাদেশের ক্রিকেট রয়েছে কিনা, আমাদের ক্রিকেটের সমর্থকরা কি সেই ধৈর্য ধরতে রাজি কিনা, আমাদের ক্রিকেটাররা রাজি কিনা, আমাদের মিডিয়া রাজি কিনা, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি কিনা, বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই যিনি আসলে ক্রিকেটের মানুষ, তিনি কি আসলে ওরকম ভাবে ওই রিস্কটা নিতে রাজি কিনা, বা ওই ইনস্ট্রাকশন ন্যাশনাল টিম তাদের প্রতি, আমাদের টিম কিউরেটর সব মিলিয়ে ওই কাজটা আমরা করবো কিনা, যে আমরা লং টার্ম দীর্ঘমেয়াদে আমরা আসলে সেই সাফল্যের জায়গাটা পেতে চাই। একটা ব্লেম দরকার, আমি এটা মোটেই বলছি না যে বাংলাদেশ হোমে খেলবে অতএব হোম অ্যাডভান্টেজ আমরা নিব না, কিন্তু মিরপুরে এই ধানক্ষেতের উইকেটে খেলে আলটিমেটলি যে ক্রিকেটের উন্নতিটা হয় না, সেটা তো অনেকবার প্রমাণিত হয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের, আমরা যদি স্পোর্টিং উইকেটে খেলি, আমাদের ভয়ের জায়গাটা আমরা এখানটাতেও পারবো না, এমনিও আমরা বাইরে পারি না, আমরা যদি ঘরেও না পারি, আলটিমেটলি ক্রিকেট থেকেই মানুষজন মুখটা ফিরিয়ে নেবে। সো ওই প্রয়োজনীয়তা মেটানোর জন্যই কিন্তু আমরা বারবার আমার কাছে মনে হয় ফিয়ার অফ ফেইলিয়ার, ব্যর্থতার ভয়, সবকিছু মিলিয়েই আমরা এরকম উইকেটটা মিরপুরে তৈরি করছি। এইবার উইকেটের রং পরিবর্তন হলেও, উইকেটের কিউরেটর পরিবর্তন হলো, এবং মোটা দাগে যদি আমি বলি ক্রিকেট বোর্ড পরিবর্তন হলো, বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হলো, তাদের ওইখানটাতে রোল থাকে বিভিন্ন সময়, এটাকে তো আর বাংলাদেশ বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। সেইটা এত কিছু পরিবর্তন হওয়া সত্ত্বেও মিরপুরের উইকেটটা আসলে ধানক্ষেতেই থেকে গিয়েছে, এবং আমার আশঙ্কা ওয়েস্ট ইন্ডিজের সিরিজের বাকি 2টা ম্যাচেও ধানক্ষেতেই থাকবে। মিরপুরের এই কালো মাটির উইকেট হলেও মিরপুরের কালো জাদু, ব্ল্যাক সয়েলের এই ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ ক্রিকেটটা ওই ভাড্ডালের নেসেসিটির মধ্যেই হয়তোবা ওই চক্রের মধ্যেই থাকবে, বিরিয়ানির লাক্সারির দিকে আমরা হয়তোবা যেতে পারবো না। প্রবল আশঙ্কা নিয়ে আমার সেটাই মনে হচ্ছে।